জি স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটি নতুন অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, এই অধ্যায়টি আমরা শুরু করছি আজকে। তো অধ্যায়টার নামই হচ্ছে দেখো নিউটনিয়ান বলবিদ্যা, অর্থাৎ কোন একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে এই বস্তুটার যে বিভিন্ন রকমের গতি তৈরি হয় সেইগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো শুরুতে বল কি জিনিস সেটা একটু আমাদের জানতে হবে। তো তোমরা যদি কেউ পারো, বনশ্রী রয় বলো 261 বল কাকে বলে একটু বলো দেখি, পারো কিনা বলের সংজ্ঞা। বনশ্রী। যা যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, স্থির বস্তুকে গতিশীল করে অথবা করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। ভেরি গুড। বল হচ্ছে একটা বাহ্যিক কারণ যার কারণে গতিশীল বস্তু স্থির হয় বা স্থিতিশীল বস্তু গতিশীল হয়। দেখেছো, তোমরা আমার চেয়ে বেশি জানো, আমার চেয়ে অনেক ভালো জানো তোমরা। তাহলে হ্যাঁ, বলের সংজ্ঞা হচ্ছে এটাই। তোমরা যে দুইটা সংজ্ঞা দিয়েছো দুইটাই সঠিক, যে এই বল এমন একটা রাশি যা কোনো একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে ওই স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। আবার কোনো একটা গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করে বা করতে চায়, তো সেই জিনিসটার নামই হচ্ছে তোমার বল। বেগের পরিবর্তন করতে চায়। হ্যাঁ, বেগের পরিবর্তন করতে চাই, অবস্থার পরিবর্তন করতে চাই, গতির দিক পরিবর্তন করতে চাই। তো যা ক্রিয়া করলে এই ঘটনাগুলো সংঘটিত হয় সেই জিনিসটার, সেই রাশিটির নামই হচ্ছে তোমার বল। তো পৃথিবীতে অনেক প্রকারের বল আছে, অনেক বল আছে। তো আমরা মূলত এখানে যে বলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক বল কাকে বলে, ফান্ডামেন্টাল ফোর্সেস। মৌলিক বল বলতে বোঝানো হয় যে যে বলগুলো স্বাধীন, অর্থাৎ যে বল অন্যান্য বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্যান্য বলগুলো তোমার এই বলগুলো থেকে উৎপন্ন হয়, সেই বলগুলোর নামই হচ্ছে মৌলিক বল। তো মৌলিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, যেমন আমাদের মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক রাইটস গুলো আছে সেই রকম আর কি, যে ওইগুলো ছাড়া আসলে আমাদের চলা সম্ভব না। একইভাবে বলের ক্ষেত্রেও মৌলিক বল বলতে বোঝানো হচ্ছে যে তোমার যে বলগুলো তোমার স্বাধীন, অর্থাৎ এই বলগুলো অন্যান্য বল থেকে উৎপন্ন হয় না, বরং আরো পৃথিবীতে যে বলগুলো আছে সেই বলগুলো এই বলগুলো থেকে উৎপন্ন হবে, সেই বলগুলোর নামই হচ্ছে মৌলিক বল। তো পৃথিবীতে বিজ্ঞানীরা সবাই একমত হয়েছে যে পৃথিবীতে তোমার মোট 4 প্রকার মৌলিক বল আছে। তো 1 নাম্বার যে মৌলিক বল সেই বলটার নাম হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল তোমরা নিশ্চয় জানো, এটা হয়তো আমার না বললেও চলবে হয়তো বা। মহাকর্ষ বল নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছি মহাকর্ষ অধ্যায়, আমাদেরও এখানে আছে, পড়াবো আমরা পরে। তো মহাকর্ষ বল কাকে বলে, উত্তর হচ্ছে যে এই পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করে সেই বলটার নামে কি, মহাকর্ষ বল। এই পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করে, সেটা আমাদের এই পৃথিবীর পৃষ্ঠেও হতে পারে, সৌরজগতের ক্ষেত্রে গ্রহগুলোর মধ্যে যে বল কাজ করে সেই বলগুলো মহাকর্ষ বল। সৌরজগতের ক্ষেত্রে গ্রহগুলোর মধ্যে যে বল কাজ করে এই বলটা কিন্তু অত্যন্ত কার্যকর বল। তো যাই হোক, এখন তোমার দুটি বস্তুর ভরের মধ্যে যে বলটা কাজ করে সেই বলটার নামই হচ্ছে মহাকর্ষ বল। স্যার, হ্যাঁ বলো। দুইটা বস্তুর মধ্যে কেন বল কাজ করে? দুটি বস্তুর মধ্যে বল কাজ করার কারণ আছে, কারণ হচ্ছে যে তোমার এই বস্তু দুটির মধ্যে কিছু কণার বিনিময় হয়, যেটা আছে পরবর্তীতে আমি বৈশিষ্ট্যের মধ্যে লিখে দিয়েছি। তো কোন একটা কণার তো বিনিময়ের এটা কি কারণে। ভরের কারণে হয়? হ্যাঁ, ভরের কারণে তো বটেই। ভরের, মহাকর্ষ বল তো অবশ্যই ভরের কারণে হয়। তো এবার সেই ভরের কারণে যে বলটা উৎপন্ন হয় সেটা এই দুটি ভরের মধ্যে একটা কণার বিনিময় হয়, যে কণার বিনিময়ের কারণে মূলত এই বলটা কার্যকর হয় বা উৎপন্ন হয়। তো সেটা আমি পরে লিখেছি, বৈশিষ্ট্যতে লিখে দিয়েছি। তো বলো তো দুটি ভরের মধ্যে মহাকর্ষ বল কোন সূত্রটা দিয়ে বের করি আমরা, নিউটনের মহাকর্ষ সূত্র। তো সেই মহাকর্ষ সূত্র F = g_m1 m2 / r²। এটা কি জানা আছে সবার? এই যে F জি = স্যার। m1 m2/r²। আচ্ছা, এখন এই মহাকর্ষ বলের বৈশিষ্ট্য কি কি? অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু পরীক্ষায় আসে, যে মহাকর্ষ বলের বৈশিষ্ট্যগুলো লিখো, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। তো 1 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমি লিখেছি এখানে দেখো, যে মহাবিশ্বের দুটি বস্তুকণার মধ্যে এই বল ক্রিয়া করে, যেটা এতক্ষণ বলা হলো যে দুটি ভরের মধ্যে এই বলটা ক্রিয়া করে। এ বল সর্বদা আকর্ষণ ধর্মী বল। মহাকর্ষ বল, এই সৌরজগতে যে মহাকর্ষ বলটা কাজ করে, প্রত্যেকটা গ্রহ কিন্তু একে অপরকে আকর্ষণ বল দ্বারা টেনে ধরেছে। তোমরা কি জানো যে আমরা পৃথিবীতে যে অবস্থান করছি, পৃথিবীটাও কিন্তু শূন্যে ভাসমান আছে, বা আরো অন্যান্য যে গ্রহ নক্ষত্র গুলো আছে সবগুলোই কি শূন্যে ভাসমান আছে। তাহলে এরা কিভাবে আছে? তাহলে নিশ্চয় তোমার একটা বস্তু, একটা গ্রহ আর একটা গ্রহকে একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ রেখেছে, যার জন্য কিন্তু মহাকর্ষ স্যার বল। আমরা তো শুনেছি যে গ্রহগুলি পরস্পর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, হ্যাঁ, দূরে মানে সরে ওই যে যাচ্ছে। বিগ ব্যাং এর তত্ত্ব অনুযায়ী। হ্যাঁ, দূরেও সরে যাচ্ছে, প্লাস এদের মধ্যে আকর্ষণও আছে। মহাবিশ্ব আসলে সম্প্রসারিত হচ্ছে। গ্রহগুলো সরে যাওয়ার অর্থ হচ্ছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আসলে মানে তোমার এই
গ্যালাক্সি যেগুলো বলা হয় এগুলোর তো ক্ষুদ্র অংশটুকু আমরা শুধু জানি, এছাড়াও বহু গ্যালাক্সি আছে যেগুলোর সম্বন্ধে আসলে আমাদের আইডিয়া নাই। তো যাই হোক, সেগুলো হাই থটের জিনিস, ওইগুলো হচ্ছে তোমার জ্যোতির্বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে এই বলটা কি ধর্মী বল? উত্তর হচ্ছে আকর্ষণ ধর্মী বল। ওকে, আচ্ছা, মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। দুর্বল বল এই জন্যই বলা হয় যে আমাদের এই পৃথিবী জগতে, মানে আমাদের পৃথিবী পৃষ্ঠে যে কোনো দুটি বস্তুর মধ্যেও কিন্তু মহাকর্ষ বল কাজ করে, কিন্তু এই মহাকর্ষ বলের কারণে কিন্তু একটা বস্তু আর একটা বস্তু থেকে সরে যায় না, তার মানে স্মরণ হয় না, যার জন্য এই বলটাকে দুর্বল বল বলা হয়। যেহেতু পৃথিবীতে পৃথিবী পৃষ্ঠে যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোর ভর তো নগণ্য, কিন্তু সৌরজগতের ক্ষেত্রে যেমন পৃথিবীর সাথে অন্য আরেকটা গ্রহের যে আকর্ষণ বল, সেটা কিন্তু দুর্বল বল না, সেটা কিন্তু শক্তিশালী বল। এই শক্তিশালী বলের কারণে তোমার এই পৃথিবীতে একটা সাম্যাবস্থা বিরাজ করছে। কিন্তু আমরা এই যে দুর্বল বলের এই কনসেপ্টটা বলা হয়েছে মূলত পৃথিবী পৃষ্ঠে যে বলগুলো কাজ করে মহাকর্ষ বল, সেই বলের কনসেপ্টে এটা বলা হয়েছে যে এটা একটি দুর্বল বল। আচ্ছা, এ বলের পাল্লা হচ্ছে অসীম। পাল্লা বলতে কি বোঝানো হয় বলতো? পাল্লা বলতে দূরত্ব বোঝানো হয়। দূরত্ব, হ্যাঁ, সীমা, যে এই বলটা কত দূর পর্যন্ত কাজ করে। এই যে দুটি বস্তু M1 আর M2 ভরে যে দুটি বস্তু, এই দুটি বস্তুর মধ্যে মানে দূরত্ব অনেক বেশি হলেও তোমার এদের মধ্যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকর্ষণ বল কাজ করে। তার মানে দুটি বস্তুর মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করবে সেটা অনেক দূর পর্যন্ত কাজ করে, যার জন্য পাল্লাটাকে তোমার কি বলা হচ্ছে? ইনফিনিটি বা অসীম। 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, 5 নাম্বারটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এ বলের মান মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না, তথা মাধ্যমের উপরে নির্ভর করে না। কেন? কারণটা হচ্ছে, দেখো, এই যে আমার যে সূত্রটা আছে নিউটনের মহাকর্ষ সূত্র, F = G(m1m2)/r², তো বলতো দুটি নির্দিষ্ট ভরের বস্তুকে নির্দিষ্ট দূরত্বে রেখে যদি আমরা মাধ্যম চেঞ্জ করি, ধরো বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম, পানি মাধ্যম, কেরোসিন, কঠিন মাধ্যম, গ্যাসিয়াস মাধ্যম, তো বিভিন্ন মাধ্যমে যদি নেওয়া হয় ভর স্থির রেখে, দূরত্ব স্থির রেখে, তাহলে ভরের পরিবর্তন হচ্ছে না, তাহলে M1 M2 কনস্ট্যান্ট, আর এর মানও পরিবর্তন হচ্ছে না, তাহলে আরো কনস্ট্যান্ট। তাহলে এখানে জি-টাকে কি বলা হয় বলো? জি এর নাম কি বলো তো? সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সার্বজনীন কথার অর্থ কি তাহলে? সার্বজনীন কথার অর্থ হচ্ছে যেটা পরীক্ষা এবং গবেষণা করে পৃথিবীব্যাপী। যে মাধ্যম চেঞ্জ হলে এই জি এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, যার জন্য এই জিটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে মাধ্যম চেঞ্জ হলে যেহেতু জি এর পরিবর্তন হচ্ছে না, তো ভরের যেহেতু কোনো পরিবর্তন হয় নাই, দূরত্ব পরিবর্তন হয় নাই, যার জন্য জি এর পরিবর্তন না হওয়ার কারণে মহাকর্ষ বলের মানেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে বলো তো, মহাকর্ষ বলটা কি মাধ্যমের উপরে নির্ভর করে? মাধ্যম চেঞ্জ হলে কি মহাকর্ষ বলটা পরিবর্তন হয়? না, হয় না। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আর যে কণাটা আমি বললাম যে এই যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার বিনিময় হয় এই দুটি বস্তুর মধ্যে বা ভরের মধ্যে, তো এই বিনিময়ের মাধ্যমে মানে একটা ইন্টারচেঞ্জ, একটা কণার ইন্টারচেঞ্জ হয়, এগুলো বিজ্ঞানীরা মানে ধারণা পোষণ করেছেন, কিন্তু এটা একেবারে এক্সপেরিমেন্টালি প্রুভড হয় নাই কিন্তু এই কথাগুলো, কিন্তু বিজ্ঞানীরা ধারণা পোষণ করেছেন, হয়তো ভবিষ্যতে এটা প্রুভড হয়ে যাবে, এ পর্যন্ত এখনো হয় নাই। তো বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এই দুটি ভরের মধ্যে গ্রাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই মহাকর্ষ বলটা উৎপন্ন হয়। আচ্ছা, এখন তোমাদের এখান থেকে স্যার নাম দিল কিভাবে? নাম দেওয়া হয়েছে, এটা নাম দেওয়ার কোনো ইতিহাস নাই, এগুলো নাম বিজ্ঞানীরা যে যে যখন কাজ করেছে সে সেভাবে নামকরণ করেছে। গ্র্যাভিটেশন, এটা হচ্ছে কণার বিনিময়ের কারণে কি কোনো ভরের পরিবর্তন হয়? গ্র্যাভিটেশনাল যে ফোর্স, না, গ্র্যাভিটেশনাল যে ফোর্স, এই জন্য সেই জায়গা থেকে নামটা হয়েছে গ্রাভিটন। আচ্ছা, তো এখন এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। যে 1 নম্বর প্রশ্ন হতে পারে অনুধাবনমূলক, যে মহাকর্ষ বলের বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে এই কয়টা লিখে দিবে, আমি একটু সাজিয়ে লিখে দিয়েছি বই থেকে, এই পয়েন্টগুলো একটু মনে রাখবে তোমরা। ওকে, আচ্ছা, 2 নম্বর কি প্রশ্ন হতে পারে? 2 নম্বর এমসিকিউ প্রশ্ন হতে পারে। বলা হলো যে তোমার দুটি ভরের মধ্যে কোন বলের বিনিময়ের কোন কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বল উৎপন্ন হয়, কার্যকর হয়? উত্তর হচ্ছে গ্রাভিটন। গ্রাভিটন। আবার বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ প্রশ্নগুলো সেটাও হতে পারে, কিন্তু বলা হলো যে মহাকর্ষ বলের ক্ষেত্রে এ বল সর্বদাই বিকর্ষণ ধর্মী, 1 নাম্বার। 2 নাম্বার, এই মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, 3 নাম্বার, এই বলের পাল্লা হচ্ছে সসীম। মানে কোনটি সঠিক? শুধু 2 নাম্বারটা সঠিক হবে, আর বাকি দুইটাই কিন্তু ভুল। তাহলে এই তথ্যগুলো জানলে কিন্তু তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে পারবে, এবং সাথে সাথে অনুধাবনমূলক প্রশ্ন আসলে সেটারও উত্তর করতে পারবে। তো ক্লিয়ার হয়েছে কিনা দেখো মহাকর্ষ বলটা। এবারে দেখো 2 নাম্বার যে বল, দ্রুত আগাইতে হবে, এগুলো সাধারণত ক্লাসে পড়ানো হয় না, কিন্তু তারপরে আমি একটু বলছি তোমাদের জন্য, এগুলো আমি যেহেতু লিখে দিয়েছি তোমরা নিজেরা বুঝতে পারবে। আচ্ছা, 2 নাম্বার যে বলটা মৌলিক বল সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক বল।
তোমরা কি জানো যে একটা আধানের চারপাশে কি তৈরি হয় বলো তো? একটা স্থির আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। তো দুটি সেই ক্ষেত্রের মধ্যে যদি একটি আধান স্থাপন করা হয় তাহলে সেই আধান কি বল লাভ করে বলো তো? কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি আধান স্থাপন করা হয় তাহলে সেই আধানটা কি বল লাভ করে? তড়িৎ বল। তারের চৌম্বক না না, সেই বলটার নাম হচ্ছে তড়িৎ বল। সেই বলটা হচ্ছে স্থির তড়িৎ বল। একটি স্থির আধান তার চারপাশে দুটি স্থির আধানের মধ্যে যে বল কাজ করে সেই বলটার নাম হচ্ছে স্থির তড়িৎ বল। বাট দুটি আধান যদি গতিশীল হয়, দুটি আধান যদি গতিশীল হয় তাহলে এই দুটি গতিশীল আধানের মধ্যে যে বল কাজ করে, দুটি আধান যদি গতিশীল হয় তাহলে সেখানে দুইটা ক্ষেত্র তৈরি হয়। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র। দুইটা ক্ষেত্র এখানে সংশ্লিষ্ট থাকে। তো এই দুইটা ক্ষেত্রের কারণে তোমার এই আধানটি একটি বল লাভ করে, যে বলটার নাম হচ্ছে তোমার তাড়িৎচুম্বক বল। অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে, আরো কনসেপ্ট আছে, অনেক কথা আছে, যে একটা আধান যখন গতিশীল হয়, অ্যাক্সেলারেট হয়, তখনই তোমার এই বলটা কার্যকর হয়। তো অ্যাক্সেলারেট হওয়া মানে কি? আসলে গতিশীল হওয়া। তো এই জন্য বলা হয় যে দুটি আধান গতিশীল হলে এই দুটি আধানের মধ্যে, গতিশীল আধানের মধ্যে যে বল কাজ করে সেই বলটার নামই হচ্ছে তোমার তাড়িৎচুম্বক বল। এখন এখানে আমি একটা চিত্র দিয়েছি, দেখো দুটি আধান দেখানো হচ্ছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। তো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আমরা কোন সূত্র দিয়ে বের করি? 9 10-এ পড়ে এসেছে তোমরা, কুলম্বের সূত্র দিয়ে বের করা হয়, তাই না? যে F = তোমরা মনে হয় C দিয়ে পড়েছো, F = C Q1 Q2 ডিভাইডেড R স্কয়ার। C লেখা হয়েছিল যে C এর মান, C একটা কনস্ট্যান্ট। তো সেই C এর মানটা কত ছিল মনে আছে তোমাদের? 9 × 10⁻⁹। হ্যাঁ, কিন্তু এটা এই C এর মানটা 9 × 10⁹, এটা কি সবসময় থাকবে নাকি এটা চেঞ্জ হতে পারে বলো তো? এটা তোমরা জানো না, এটা চেঞ্জ হয়। হ্যাঁ, এটা চেঞ্জ হয়। আসলে C মানে হচ্ছে এই যে 1/4πε0, এটাকে বলা হয় C। অর্থাৎ এই শূন্য মাধ্যমের ক্ষেত্রে C এর মান হচ্ছে, ওই কনস্ট্যান্টের মান হচ্ছে 1/4πε0। সব সময় থাকবে। এর মানটা হচ্ছে তোমার কে বলা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। এগুলো আমরা সেকেন্ড পার্টে পড়াবো। তো 1/4πε0 এটা শূন্য মাধ্যম হলে এটা প্রযোজ্য হবে। কিন্তু এখানে একটা রাশি আমি নিয়ে আসছি, দেখো K। এই K কে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক বলা হয়। সেকেন্ড পার্টে আছে, এগুলো আমরা পরে পড়াবো। আপাতত জেনে রাখো এই K কে বলা হচ্ছে কি? শূন্য, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক। আচ্ছা, এখন শূন্য বা বাই মাধ্যমের ক্ষেত্রে K এর মানটা হচ্ছে 1। তাহলে আমরা শূন্য বা বাই মাধ্যমের ক্ষেত্রে ফাইনালি এই ধ্রুবকটা কি পাচ্ছি বলতো? 1/4πε0 পাচ্ছি না, যেহেতু K এর মানটা 1 হয়ে যাচ্ছে। তো সেইটাকে C ধরা হয়, যার মানটাই হচ্ছে 9 × 10⁹। কিন্তু শূন্য বা বাই মাধ্যমের ক্ষেত্রে K এর মান 1, কিন্তু অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু K এর মান >1। তাহলে বলতো মাধ্যম চেঞ্জ হলে হোয়াট উইল হ্যাপেন? মাধ্যম চেঞ্জ হলে K এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। তড়িৎচুম্বকীয় বল পরিবর্তন তাহলে K এর মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই দুটি আধানকে অন্য যে কোনো মাধ্যমে যদি স্থাপন করা হয় একই দূরত্বে, তাহলে এই তাড়িৎচুম্বক বলের যে মান, এই মানটা কি হবে বলো? পরিবর্তন হবে। তাহলে দেখো আগেরটার ক্ষেত্রে মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না, এই যে বৈশিষ্ট্য, এখন কি হবে? এটা মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করবে। তো এখানে দেখো বেশ কিছু বৈশিষ্ট্য লেখা আছে যে তাহলে তাড়িৎচুম্বক বল কাকে বলে সে বিষয়গুলো আমি বললাম, যে তাহলে এটা দুটি গতিশীল, দুটি চার্জিত কণার মধ্যে এই বলটা কাজ করে, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই বলটা আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে। কেন? কারণ আমরা জানি যে ওই যে আধানের টাইপ আছে, তাই না? আধান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো দুটা ধনাত্মক তোমার ধনাত্মক আধান বা দুটা ঋণাত্মক আধানের মধ্যে যে বল, সেটা কি বল? বিকর্ষণ বল। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। আর বিপরীত ধর্মী আধান, একটা প্লাস আর একটা মাইনাস আধান হলে কি করবে? এরা পরস্পরকে আকর্ষণ করবে। আমার এটা প্রকৃতি দুইটাই হতে পারে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এ বল মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী বল। এই তাড়িৎচুম্বক বলটা মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী বল। এগুলো কিন্তু এক্সপেরিমেন্টালি তোমার ক্যালকুলেশন করে বের করা হয়েছে, আমরা থিওরিটিক্যাল কথা বলছি শুধু। এই বলটা মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী বল। আচ্ছা, এরপরে হচ্ছে এ বলের পাল্লাও অসীম। এই মহাকর্ষ বলটা অনেক দূর পর্যন্ত কাজ করে, তাহলে এই বলের পাল্লাটাও হচ্ছে অসীম। এটা 4 নাম্বার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা গেল। এবারে 5 নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা অলরেডি আমার বলা হয়ে গেছে। কি বলেছি আমি? 5 নম্বর বৈশিষ্ট্য, যে বলের মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। কেন? কারণ ওই যে K আছে, K মাধ্যম চেঞ্জ হলে K এর মান চেঞ্জ হয়ে যাবে। শূন্য বা বাই মাধ্যমের ক্ষেত্রে K এর মান 1, কিন্তু অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে K এর মান >1, 1 এর চেয়ে বড়। E এর মান কি কখনো চেঞ্জ হবে? E নট? না না, ε0 তো কনস্ট্যান্ট, ওটা শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা অলওয়েজ কনস্ট্যান্ট।
8.854 into 10 to the minus 12। ওটা আমরা পড়াবো, সেকেন্ড পার্টে পড়াবো। আর এখানে দুটি চার্জিত কণার মধ্যে একটা কণার বিনিময় হয়, দুটি চার্জিত বস্তুর মধ্যে ফোটন নামক এক প্রকার কণার বিনিময় হয়, ফোটন। তো এই ফোটন কণার বিনিময়ের কারণে তোমার এই আধানদ্বয়ের মধ্যে এই বলটা কার্যকর হয়। তাহলে এখন এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে। এই বৈশিষ্ট্যগুলো তোমার অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, এমসিকিউ পরীক্ষাতে প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার আরেকটা প্রশ্ন অনুধাবনমূলক এখান থেকে হতে পারে, এই দুটা বল কম্পেয়ার করে বলো তো মহাকর্ষ বল আর তাড়িৎ-চুম্বক বলের মধ্যে পার্থক্য কি? স্যার মহাকর্ষ মহাকর্ষ বল হচ্ছে হচ্ছে আকর্ষণধর্মী, প্রকৃতির উপর নির্ভর করেন না, আর হচ্ছে আর তড়িৎচুম্বকীয় মহাকর্ষ বল বল প্রকৃতির উপর নির্ভর আকর্ষণধর্মী, করে। আর এটা হচ্ছে আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী দুটোই হতে পারে। হ্যাঁ, স্যার প্রথম মহাকর্ষ বলে গ্র্যাভিটন কণা আদান প্রদান হয় আর তড়িৎচুম্বক বলে ফোটন কণা ফোটন আদান প্রদান কণা হয়। আদান প্রদান। আচ্ছা, ভেরি গুড। আরো অনেক পার্থক্য আছে, দেখো। প্রথম পার্থক্যটা মহাকর্ষ বলবে বলে যে স্যার তড়িৎচুম্বক দুটি বল বস্তু কণার বেশি মধ্যে বল ক্রিয়া করে, আর তড়িৎচুম্বকে হচ্ছে চার্জিত কণার মধ্যে বল ক্রিয়া করে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা গুরুত্বপূর্ণ পার্থক্য যে মহাকর্ষ বলটা দুটি ভরের মধ্যে ক্রিয়া করে, তড়িৎচুম্বক আর তোমার তাড়িৎ-চুম্বক বল দুটি চার্জিত কণার মধ্যে ক্রিয়া করে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে ওটা আকর্ষণধর্মী, আর এটা আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী দুইটাই হতে পারে। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল, মহাকর্ষ বলটা কি দুর্বল, কিন্তু তাড়িৎ-চুম্বক বল তো মহাকর্ষ বলের চেয়ে কি শক্তিশালী। এটা কিন্তু একটা পার্থক্য। আর পাল্লা কিন্তু আর পার্থক্য না, মহাকর্ষ বল পাল্লা ওটারও অসীম এটারও অসীম, তাহলে এটা কিন্তু পার্থক্য না, এটা হচ্ছে সাদৃশ্য বলা হয়। আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে বৈসাদৃশ্য। তারপরে ওই বলটা মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না, মাধ্যম মহাকর্ষ বল, কিন্তু তাড়িৎ-চুম্বক বলটা মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। আর আরেকটা তোমরা বললে যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বল কার্যকর হয়, আর এখানে ফোটন কণার বিনিময়ের কারণে এই মহাকর্ষ তাড়িৎ-চুম্বক বলটা কার্যকর হয়। তাহলে ভাই পার্থক্য এলে পরীক্ষায় পারা যাবে, খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি লিখেছি, এই জন্য আমি কষ্ট করে লিখে নিয়ে আসছি। আচ্ছা, এবারে আরো দুইটা বল আছে, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, এগুলো একটু দেখতে হবে। এই দুইটা হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল বলতে বোঝানো হয় পরমাণু নিউক্লিয়াসে বল কাজ করে। এই দুইটা বল হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে কাজ করে, এই জন্য এই দুইটা বলের নাম হয়েছে তোমার নিউক্লিয় বল। তো নিউক্লিয় বল আবার দুই প্রকার, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো নিউক্লিয়াসের মধ্যে বলটা কাজ করে। তো এখন তোমরা নিশ্চয়ই জানো যে পরমাণু নিউক্লিয়াসে প্রধানত কি কি কণা আমরা বিবেচনা করি, একটা হচ্ছে প্রোটন আর একটা ফোটন, নিউট্রন। তো নিউট্রন তো আধান নাই, তাই না, কিন্তু প্রোটনে আধান আছে, প্রোটনে আধান হচ্ছে প্লাস। তো দুইটা প্রোটন আধান পরস্পরকে কি করে বলতো, বিকর্ষণ করে। বিকর্ষণ। আর তোমার তাহলে এখন বলতো দুটি প্রোটন আধান বিকর্ষণ বল কাজ করলে তাহলে এই নিউক্লিয়াসটা তো প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে আছে, তাই না, তাহলে বিকর্ষণ বলের কারণে নিউক্লিয়াস কি হবার কথা, ভেঙে যাওয়ার কথা। কিন্তু তা সত্ত্বেও নিউক্লিয়াস ভাঙে না, কিন্তু কেননা নিউক্লিয়াস ভেঙে গেলে কিন্তু আমরা যে পদার্থ এইভাবে তৈরি করতে পারতাম না, কঠিন পদার্থ যে তোমরা ক্রিস্টাল বা কেলাস দেখো, এটা তৈরি করা সম্ভব হতো না। তাহলে নিশ্চয় এবং আরেকটা জিনিস হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটনের কারণ, দুটা প্রোটনের মধ্যে তো ভরও আছে, তাই না, দুটা প্রোটনে ভর আছে, তো ভরের কারণে এদের মধ্যে আবার মহাকর্ষ বলও কিন্তু কাজ করে। এই মহাকর্ষ বলটা আকর্ষণধর্মী বল, তাহলে মহাকর্ষ বল আকর্ষণধর্মী হওয়ার কারণে এরা প্রোটনকে একত্রিত করে রাখবে। আর এই প্রোটন জনিত অনেক দুর্বল না? হ্যাঁ, কিন্তু ওটাই বলছি আমি যে তাহলে এই মহাকর্ষ বলটা তো তাড়িৎ-চুম্বক বলের চেয়ে দুর্বল, তড়িৎ বলের চেয়ে দুর্বল, যার জন্য তোমার এই নিউক্লিয়াসটা কি হবার কথা, ভেঙে যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও নিউক্লিয়াস ভাঙে না। তখন বিজ্ঞানীরা ধারণা পোষণ করলো তাহলে নিশ্চয়ই পরমাণু নিউক্লিয়াসে এই বিকর্ষণ বলে বাধাকে উপেক্ষা করে শক্তিশালী একটা আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বল কাজ করার কারণে মূলত তোমার এই নিউক্লিয়াস গুলো হচ্ছে তোমার স্থায়ী সুস্থির নিউক্লিয়াস। তো এই যে তোমার যে বলের কারণে তোমার এই পরমাণু নিউক্লিয়াস না ভেঙে স্থায়ী নিউক্লিয়াস গঠন করে, সেই নিউক্লিয় বলটার নামই হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। এই হচ্ছে ইতিহাস, এগুলো সেকেন্ড পার্টে আছে, পরে আমরা পড়াবো, আপাতত হালকা জ্ঞান একটু রাখো। তাহলে এই বলের বৈশিষ্ট্য কি কি আছে? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে বল প্রোটন নিউট্রন কে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখে, এটা একটা বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই বল হচ্ছে আকর্ষণধর্মী বল, অ্যাট্রাকটিভ ফোর্স। আর এই বল সবচেয়ে শক্তিশালী, তড়িৎ-চুম্বক সবল নিউক্লিয় বলটা হচ্ছে যে চারটা মৌলিক বল পড়বো আমরা, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে এই সবল নিউক্লিয় বলটা। এরপরে এই বলের পাল্লা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, খুবই ক্ষুদ্র দূরত্বের মধ্যে কিন্তু এই বলটা কাজ করে নিউক্লিয়াসের মধ্যে। তো এই বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার। আর এখানে তোমার নিউক্লিয়নের মধ্যে একটা কণার বিনিময় হয়, যে কণার নাম হচ্ছে কোন বিজ্ঞানী এটাকে নামকরণ করেছেন মেসন, আবার কোন বিজ্ঞানী এটাকে নামকরণ করেছেন গ্লুয়ন।
এছাড়াও কিন্তু আরো অনেকগুলো কণা আছে নিউক্লিয়াসে, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো কিনা আমি জানি না, অনেকগুলো কণার অস্তিত্ব কিন্তু তোমার এই নিউক্লিয়াসে আছে। তো আমরা এখানে জাস্ট সামারি করছি শর্টকাট ভাষায় যে মেসন বা গ্লুয়ন নামক এক প্রকার কণার বিনিময়ের মাধ্যমে তোমার এই সবল নিউক্লিয় বলটা কি হয়, কার্যকর হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, প্রশ্ন হিসেবে আসতে পারে। আর লাস্ট ওয়ান হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে তোমার যে সকল মৌলের, আচ্ছা এখন বলো তো স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে সবল নিউক্লিয় বলটা কাজ করে। এখন কিছু কিছু মৌলের নিউক্লিয়াস কিন্তু আবার অস্থায়ী আছে, কারা জানো? যে সকল মৌলের 82 পারমাণবিক ধরেন 82 বা তার চেয়ে বেশি সংখ্যা। এই জাতীয় মৌলের নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায় যে সবল নিউক্লিয় বলের চেয়ে ওই প্রোটন জনিত বিকর্ষণ বলে মানটা বেশি হয়ে যায়, তখন এই নিউক্লিয়াসটা কিন্তু ভেঙে যায়। তো এই নিউক্লিয়াস ভেঙে গেলে এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে অস্থায়ী নিউক্লিয়াস। তো যে সকল মৌলের নিউক্লিয়াস অস্থায়ী তারা বিভিন্ন রকমের রশ্মি বিকিরণ করে। এই রশ্মি বিকিরণের যে ঘটনা সেটার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। এবার যে রশ্মিগুলো বিকিরিত হয় সেটার নাম হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী হেনরি বেকেরেল। পরবর্তীতে এটার উপরে অনেক বিজ্ঞানী কাজ করেছেন, মাদাম মেরি কুরি এবং তার হাজবেন্ড পিয়েরে কুরি, ওনারা নোবেল পেয়েছেন এই অনবদ্য আবিষ্কারের জন্য। বেকেরেলও নোবেল পেয়েছেন, খুবই বিখ্যাত আবিষ্কার এটা। তো সেটা আমরা সেকেন্ড পার্টে পড়াবো। তো এই যে তোমার যে সকল মৌলের নিউক্লিয়াস অস্থায়ী, সে সকল মৌলের ক্ষেত্রে 3টা রশ্মি বিকিরিত হয়। তো এই 3টা রশ্মির মধ্যে যখন বিটা রে ক্ষয় হয়, 3টা রশ্মি আলফা বিটা গামা, তো এই যে বিটা রশ্মিটা যখন ক্ষয় হয়, এই বিটা রশ্মি ক্ষয়ের জন্য যে বলটা দায়ী সেই বলটার নামই হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। তো এই বলের প্রকৃতি নাই, কিন্তু এই বলটা আকর্ষণ ধর্মীয় নয়, বিকর্ষণ ধর্মীয় নয়। এটা একটু মনে রাখবে এই পয়েন্টটা। এই বলটা আকর্ষণ ধর্মীয় নয় এবং বিকর্ষণ ধর্মীয় নয়, এটার কোনো প্রকৃতি তারা আবিষ্কার করতে পারে নাই। আর 3 নাম্বার যে বৈশিষ্ট্য, যে এই বল মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী কিন্তু তাড়িৎ-চুম্বক বলের চেয়ে দুর্বল। তাহলে এই দুর্বল নিউক্লিয় বলটা কি হলো? মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী, বাট তাড়িৎ-চুম্বক বলের চেয়ে কি হলো? দুর্বল। আর এই বলের পাল্লা আকর্ষণ বিকর্ষণ না থাকলে বল কাজ করবে কিভাবে? আছে, কাজ করবে, এগুলো এত সহজে বোঝা সম্ভব না, অনেক কথা আছে এখানে যেগুলো আসলে তোমার রিসার্চের ব্যাপার, এগুলো এখানে বলা সম্ভব না। আচ্ছা, এ বলের পাল্লা হচ্ছে 10⁻⁻16 মিটার। আর তোমার বোসন বা নিউট্রিনো নামক এক প্রকার কণার বিনিময়ের মাধ্যমে তোমার এই বলগুলো কি হয়, তোমার কার্যকর হয়, দুর্বল নিউক্লিয় বলটা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে। আর এখানে আমি একটা বাক্য লিখেছি, দেখো তো বাক্যটা কি ইন্ডিকেট করছে, এটা আমাকে বলো একজন। শক্তির ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম। হ্যাঁ, সবলতার ক্রম বা শক্তির ক্রম, কে সবচেয়ে বেশি শক্তিশালী? সবল নিউক্লিয় বল, তারপরে হচ্ছে তাড়িৎ-চুম্বক বল, এরপরে দুর্বল নিউক্লিয় বল, তারপরে হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এটাও কিন্তু এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হিসেবে আসে। মৌলিক বলগুলোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? মৌলিক বলের সবলতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে এই বাক্যটা কিন্তু সঠিক হবে, অন্য আরো যে বাক্যগুলো থাকবে সেগুলো হয়তো ভুল দেওয়া থাকবে। আবার এইভাবে গেটার দেন না দিয়ে কিন্তু লেস দেন হিসেবে দিতে পারে। মহাকর্ষ বল লেস দেন, দুর্বল নিউক্লিয় বল লেস দেন, তাড়িৎ-চুম্বক বল লেস দেন, সবল নিউক্লিয় বল, সেটাও কিন্তু সঠিক। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। ওকে, আচ্ছা এবার আমরা এটা বই থেকে নিয়েছি, সাধারণ তপনের বই থেকে আমি এই ছবিগুলো নিয়েছি তোমার ক্যাপচার করে। এটা খুবই ইজি, যার জন্য আমি আর এখানে কষ্ট করে হাতে লিখি নাই। বলো, নিউটনের গতিসূত্র কয়টা আছে বলো? 3টা আছে স্যার। 3টা গতিসূত্র আছে। এখন এগুলো তো বলার উপেক্ষা রাখে না, তাই না? যে তোমরা এগুলো নিশ্চয় জানো, যে তোমার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, 3টা সূত্র আছে। এখন বলো তো প্রথম সূত্রটা কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। আচ্ছা, এইটার অর্থ কি বলতো? যে কোনো বস্তুর উপরে যদি বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু কি থাকতে চাচ্ছে? স্থির থাকতে চাচ্ছে। আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে চাচ্ছে, তার মানে সে যে অবস্থায় আছে সেই অবস্থায় ধরে রাখতে চাচ্ছে। তাহলে এই অবস্থা ধরে রাখতে প্রবণতা বা ধর্ম, সেই রাশিটির নাম হচ্ছে তোমার জড়তা, যেটা তোমরা জানো। সেই জড়তা আবার 2 প্রকারের আছে, যে স্থির বস্তুর ক্ষেত্রে যে জড়তা সেটা হচ্ছে স্থিতি জড়তা, আর গতিশীল থাকা অবস্থায় সেখানে একটা জড়তা কাজ করে, সেটা হচ্ছে তোমার গতি জড়তা। তাই এই জড়তার কনসেপ্টটা তোমরা একটু জানবে। আর এখানে এই বল প্রয়োগ না হলে, তার মানে আমরা নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিন্তু 2টা জিনিসের আমরা ধারণা পাচ্ছি, একটা হচ্ছে তোমার জড়তা আর একটা হচ্ছে বল। 2টা ধারণা পাচ্ছি, একটা হচ্ছে জড়তা আর একটা হচ্ছে বল। বলতো কোন বস্তুর উপরে যদি নিট বল, এই যে অনেকগুলো বল যদি কাজ করে, তাহলে সমস্ত বল মিলে কি একটা লব্ধি বল বা নিট বল তৈরি হবে। তো সেটাকে বলা হচ্ছে সামেশন F, দ্যাট ইজ ইকুয়াল টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F2 ভেক্টর। এখন বলতো কোন বস্তুর উপরে যদি নিট বল 0 হয়, তাহলে বস্তুটির ত্বরণ কি হয়ে যাবে? 0 হবে। কারণ আমরা জানি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে F = ma। F যদি 0 হয়, ভর তো কখনো 0 হতে পারে না।
তাহলে এফ শূন্য হলে ত্বরণ কি হয়ে যাবে? তাহলে শূন্য হবে। শূন্য হবে। আচ্ছা, ত্বরণ যদি শূন্য হয় তাহলে এটার আরো অর্থ আছে, কে পারবে একটু বলো তো? কোনো বস্তুর ত্বরণ যদি শূন্য হয়, স্যার বস্তুটা স্থির থাকবে বা সমবেগে চলতে থাকবে। সমবেগে থাকতে পারে। এই ত্বরণ যদি শূন্য হয় তাহলে দুইটা ফিজিক্যাল কনসেপ্ট আছে, একটা এক যে বস্তুটা স্থির থাকতে পারে, আর দুই হচ্ছে যে ওই বস্তুটা সমবেগে সরল পথে চলতে পারে, যেটা আমরা এই যে প্রথম সূত্রে শিখে এলাম। ঠিক আছে, তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। বাহ্যিক বলটা যদি না থাকে তাহলে সামেশন এফ জিরো হওয়া মানে কি? বাহ্যিক বল নাই, তো বাহ্যিক বল না থাকলে তাহলে কি হবে? এই বস্তুটা স্থির থাকতে পারে, দুটাই হতে পারে, কিন্তু এই বস্তুটা স্থির থাকতে পারে অথবা সমবেগে সরল পথে চলতে পারে। তাহলে এটা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হিসেবে আসতে পারে। নির্বল শূন্য হলে রোমান সংখ্যা 1 দিয়ে বলা হলো যে বস্তুটির তোমার ত্বরণ শূন্য, 1 নাম্বার। 2 নাম্বার, বস্তুটি স্থির থাকতে পারে। 3 নাম্বার, বস্তুটি অসম দ্রুতিতে চলতে পারে। তাহলে নিচের কোনটি সঠিক? 1 আর 2। স্যার 1 ও 2। 1 আর 2। তাহলে এই কনসেপ্ট গুলো মাথায় রাখবে। হ্যাঁ, আমি কিন্তু এমসিকিউ প্রশ্নেরও ধারণা দিয়ে যাচ্ছি সাথে সাথে, এগুলো একটু ভালো করে পড়বে। তাহলে মোটামুটি আমরা প্রথম সূত্রটা থেকে যেটা জানলাম যে বল এবং জড়তা সম্বন্ধে আমরা এখানে ধারণা। এবারে আসো দেখো দ্বিতীয় সূত্র, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে দ্বিতীয় সূত্রটা কার সাথে সম্পর্কিত বলো তো? ভরবেগের সাথে সম্পর্কিত। তো ভরবেগটা কাকে বলে সেটা একটু আমরা জেনে নিই। ভরবেগ হচ্ছে বস্তুর ভর আর বেগের গুণফলকে তোমার কি বলা হয়? ভরবেগ। এটা আমি বই থেকে নিয়েছি, শাহজাহান তপনের বই থেকে এগুলো নেওয়া হয়েছে, বই তোমরা ফলো করো এখানে। আচ্ছা, তো বস্তুর ভর আর বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ। তো কোনো বস্তুর ভর যদি এম হয় আর সেটা যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে ওই বেগকে ভর দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব? ভরবেগ পেয়ে যাব। তো বলো তো বেগ কি রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্যার ভেক্টর রাশি। তাহলে কোন ভেক্টর রাশিকে ভর কি রাশি? স্কেলার রাশি। তো কোন ভেক্টর রাশিকে যদি স্কেলার রাশি দ্বারা গুণ করা হয় তাহলে এটা কি রাশি তৈরি হয়? ভেক্টর রাশি তৈরি হয়। ভেক্টর রাশি তৈরি হয়। এটা কোথায় শিখে এসেছি আমরা বলো? স্যার ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায়। আমি একটা প্রশ্ন দিয়ে পড়িয়েছিলাম ওখানে, একটু মনে করে দেখো। এই তাহলে এই যে ভরবেগ একটি কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। এবারে এই ভরের একক আর বেগের একক গুণ করলে কার একক পেয়ে যাবে? ভরবেগের একক পেয়ে যাবে। এগুলো একটু দেখবে, নিজেরাই পারবে, এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আর মাত্রা হচ্ছে ml/t ইনভার্স 1। এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে। ভরবেগের একক নিচের কোনটি বা মাত্রা কোনটি? পারবে না বের করতে? এই যে ভর আর বেগের একক গুণ করে দিবে। ভরের একক কি? কেজি, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে এই যে কেজি মিটার পার সেকেন্ড। এগুলো দেখবে, হ্যাঁ, এগুলো ইজি জিনিস। আচ্ছা, এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কার সাথে সম্পর্কিত? এই ভর বেগের সাথে সম্পর্কিত। যে P = mv যেটা পড়লাম তার সাথে সম্পর্কিত। তো সেখান থেকে আমরা এই যে F = ma এই সূত্রটার প্রমাণ পড়বো আমরা, যেটা 9 10 এ তোমরা করে এসেছো। F = ma মনে আছে? তো সেটা আমরা ক্যালকুলাসের ভাষায় আমরা এটাকে লিখবো। বলো তো ভরবেগকে তো আমরা p দিয়ে প্রকাশ করলাম, তাই না? তাহলে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি দিয়ে লিখবো? dt/p দিয়ে লিখবো ক্যালকুলাসের ভাষায়। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটাই তো দ্বিতীয় সূত্র। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনকে আমরা কি দিয়ে লিখেছি? dt/p। আর তার উপর কি বল প্রয়োগ করেছে তুমি? f বল। তাহলে কি আমরা এই বাক্যটা লিখতে পারি কিনা দেখো, dt/p দ্যাট ইজ সমানুপাতিক f। এবারে বাকিটা ক্যালকুলেশন করো। ওই যে p এর পরিবর্তে কি লিখবে? p এর পরিবর্তে mv লিখবো আমরা। তাহলে যে p এর পরিবর্তে mv লেখা হলো, কোন বস্তুর ভর কনস্ট্যান্ট, তাহলে সেটা বামে যাবে, আর এখানে তোমার dt/v তৈরি হলো। তো dt/v মানে কি? ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে আমরা তার পরিবর্তে আমরা কি লিখলাম? a লিখলাম। আর এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর পরে আমরা কি লিখেছি? এখানে কে লিখেছি। বলো তো এই সমানুপাতিক ধ্রুবক কে এর মানটা কত আসে এখানে ফাইনালি? যে বস্তুর ভর যদি তোমার এই যে বস্তুর ভর যদি 1 কেজি হয়, ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড হয়, সেকেন্ড স্কয়ার হয়, তখন এখানে কে এর মানটা 1 হয়। তো ফাইনালি এখান থেকে কিন্তু এটা মুখস্থ করবে, এই 1 নিউটন বল কাকে বলে এই সংখ্যাটা মুখস্থ করবে। যে পরিমাণ বল কোনো 1 কেজি ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে কত ত্বরণ তৈরি করে? একক ত্বরণ তৈরি করে, সেই বলটার নামই হচ্ছে 1 নিউটন। 1 নিউটন বলের সংখ্যা মুখস্থ রাখবে। তাহলে কে এর মান 1 ফাইনালি। তাহলে এই কে এর মান যদি এখানে 1 বসানো হয় তাহলে ফাইনালি আমরা কি পেয়ে যাচ্ছি? F = ma পেয়ে গেলাম। তো বলো তো এখানে এই m ভরে বস্তুর উপরে F = ma এখানে কয়টা বল প্রয়োগ করেছিলে তুমি? একটা সিঙ্গেল বল প্রয়োগ করেছিলে। কিন্তু আমি যদি এই m কেজি ভরে বস্তুর উপরে অনেকগুলো বল প্রয়োগ করতাম, যদি এই যে F1 ভেক্টর, F2 ভেক্টর, .. n সংখ্যক বল যদি আমি প্রয়োগ করতাম, তাহলে এই যতগুলো বল আমি প্রয়োগ করব ততগুলো বলের কারণে এই বস্তুতে কতগুলো ত্বরণ তৈরি হবে বলো তো? অসংখ্য ত্বরণ তৈরি হবে নাকি একটা ত্বরণ তৈরি হবে বলো?
অসংখ্য স্যার ত্বরণ। স্যার একটা ত্বরণ তৈরি হবে। আচ্ছা, মানে একজন বলছে অসংখ্য ত্বরণ তৈরি হবে। আচ্ছা, যে বলছে অসংখ্য ত্বরণ তৈরি হবে, তাহলে নিশ্চয়ই কোন একটা বস্তুর উপরে যদি এট এ টাইম অনেকগুলো বল ক্রিয়া করায় অনেকগুলো ত্বরণ তৈরি হয়, তার মানে ওই বস্তুটা এট এ টাইম অনেকগুলো দিকে গতিশীল হবে। ইজ ইট পসিবল? না স্যার, সম্ভব না। না স্যার, ভুল বলেছি। আচ্ছা, একটা ত্বরণ তৈরি হবে, তার মানে এই যে যতগুলো বল তুমি প্রয়োগ করেছো এই সমস্ত বল মিলে তো এই যে F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর আরো যদি থাকে যোগ করবে, তাহলে সেই সমস্ত বল মিলে কি একটা নিট বল তৈরি হচ্ছে, এই যে সামেশন F তৈরি হচ্ছে। জি স্যার। এই নিট বলের ক্রিয়ায় ওই বস্তুতে একটা নিট ত্বরণ তৈরি হবে, একটা সিঙ্গেল ত্বরণ তৈরি হবে, মানে একটা ত্বরণ তৈরি হবে। এবং এই স্যার নিট এটা বলের ত্বরণটা কিভাবে তৈরি হবে, কোন বলের সাপেক্ষে? সবগুলো সাপেক্ষে? নিট বলের সাপেক্ষে এই সমস্ত বল মিলে যে ও নিট আচ্ছা। বল তৈরি হবে। আমরা ভেক্টরে অঙ্ক করে এসেছি, কিন্তু একটু মনে করে দেখো যে ওই যে টু সামেশন ডাইমেনশনাল, F বলের সাপেক্ষে। হ্যাঁ, এই যে সামেশন এফ যে বলটা তৈরি হবে ওটা হচ্ছে নিট বল। ওই যে আমরা ভেক্টর অঙ্ক করেছি না উপাংশে বিভাজন দিয়ে, আমি আগামী দিন অঙ্ক করাবো যে কোনো বস্তুর উপরে যদি অনেকগুলো বল ক্রিয়া করে তাহলে সেই সমস্ত বলের ক্রিয়া একটা নিট বল তৈরি হয়, লব্ধি বল। তো সেই বলের ডিরেকশন যেদিকে, এই ত্বরণের ডিরেকশন কোন দিকে হবে, সেদিকে হবে। তাহলে অনেকগুলো বল ক্রিয়া করলে এই সমীকরণটাকে তখন আমরা লিখি, তখন আর এফ ইকুয়াল টু এম এ লিখা হয় না, তখন লেখা হয় সামেশন এফ ইজ ইকুয়াল টু কি লিখা হয়, এম এ। ক্লিয়ার হয়েছে সবাই? এই সমীকরণটা ক্লিয়ার কিনা দেখো কিভাবে এলো। তাহলে সামেশন এফ ইকুয়াল টু এম এ এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য বলো? এই সমীকরণটা কখন ব্যবহার করে অঙ্ক করবে? স্যার যখন অনেকগুলো যখন কোনো বল বস্তুর ক্রিয়া উপর করবে। অনেকগুলো বল ক্রিয়া করবে। রাইট, অনেকগুলো বল যখন কাজ করবে তখন আমরা এটা এই সমীকরণটা ব্যবহার করব। আচ্ছা, এবারে দেখো তো এই লাইনটা কোত্থেকে এলো, আমাকে বলো তো এই লাইনটা কোত্থেকে এলো? ওই সামেশন এফ ইকুয়াল টু এম এ সেখান থেকে কিন্তু এসছে। সামেশন এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু কত হবে? এই এমটা এই পার শেষে ভাগ হয়ে যাবে, তো 1/m ইনটু সামেশন এফ। তো 1/m কোন বস্তুর ভর তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট আর সমান সমানের পরিবর্তে কি লিখতে পারি আমরা? সমানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি এ সমানুপাতিক সামেশন এফ। তার মানে কি নিট বলের মান যত বেশি হবে ত্বরণের মানও তত কি হবে, বেশি হবে। তার মানে নিট বলটা ত্বরণের কি সমানুপাতিক। নিট বলটা হচ্ছে ত্বরণের সমানুপাতিক। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এটার একটা লেখচিত্র করো তো, ত্বরণ বনাম বল লেখচিত্র, ত্বরণ বনাম নিট বল লেখচিত্র কি হবে বলো? মূল বিন্দুগামী সরল লেখা। একদম কোণে উঠে যাবে। কেননা বল শূন্য হলে ত্বরণ কত? শূন্য। জি স্যার। আবার বলের মান বৃদ্ধি পেলে ত্বরণের মান কি হবে? বৃদ্ধি পাবে। সবাই এই তাহলে মোটামুটি আমরা সামেশন এফ ইকুয়াল টু এম এ জানলাম, এটা অঙ্ক করব আমরা আগামী ক্লাসে। এবারে দেখো তোমার আর এখানে কিছু একক সম্বন্ধে আইডিয়া দেওয়া আছে, এগুলো একটু তোমরা দেখে নিবে। এগুলো আমরা পড়াবো না, পড়ানোর কোনো বিষয় না। তৃতীয় সূত্র বলো। তৃতীয় সূত্রে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত কি আছে? প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে তৃতীয় সূত্রের মূল কথা আর কি। কিন্তু তৃতীয় সূত্র থেকে অনেক কিছু শেখার আছে। এই তৃতীয় সূত্র থেকে আমরা মূলত যে জিনিসটা জানবো যে তোমার একটা বস্তু আরেকটা বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে সেটা যদি ক্রিয়া বল হয়, তাহলে দ্বিতীয় বস্তুটাও কিন্তু প্রথম বস্তুর উপর আরেকটা বল প্রয়োগ করবে, সেটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কখন তৈরি হয়? মানে অ্যাকশন যদি থাকে তাহলে রিয়াকশনও তৈরি হবে। তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, অর্থাৎ ক্রিয়া যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া বলও ততক্ষণ থাকবে। ক্রিয়া না থাকলে কিন্তু প্রতিক্রিয়া বল থাকে না। আর একটা বলো তো, ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় কিভাবে ক্রিয়াশীল? এই চিত্র থেকে একটু আমাকে বলো। ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীতভাবে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তার মানে একটা আরেকটার বিপরীত দিকে ক্রিয়াশীল। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় বলো? 180। স্যার 180 ডিগ্রি। 80 ডিগ্রি। তাহলে তোমার ক্রিয়া বল থাকলে কি থাকবে? প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে বলো তো বলগুলো সবসময় কিভাবে থাকে? হ্যাঁ, জোড়ায় জোড়ায় থাকে, বলা হয় কাপল, বলা হয় কাপল। বলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। কাপল মানে কি? জোড়া। আচ্ছা, কাপল মানে জোড়া বা যুগল। তার মানে বলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। সেটাই তো তোমার ঘরের মধ্যে যে ফ্যানটা তুমি ঝুলিয়ে রেখেছো, সেই ফ্যানের ওজন কোন দিকে আছে? নিচের দিকে না? আর ওই ফ্যানটাকে যে তুমি ক্লাস দিয়ে আটকা রাখছো সেটা কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে সেটা কয়টা বল আছে? দুইটা বল আছে। এই যে তুমি বসে যে ক্লাসে জয়েন করেছো, তুমি যার উপরে বসে আছো তার উপরে তুমি একটা বল প্রয়োগ করেছো না, এটা হচ্ছে ক্রিয়া বল। আর তুমি যার উপরে বসে আছো সে একটা বল প্রয়োগ করেছে তোমার উপরে, এটা প্রতিক্রিয়া বল। তাহলে এখানে কয়টা বল আছে? দুইটা বল। তাহলে বলো তো একটা সিঙ্গেল বলের অস্তিত্ব আছে? না স্যার। তাহলে বল সবসময় কিভাবে থাকে? কাপল, জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে?
জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে তোমার অনেকগুলো জিনিস আমরা শিখবো। যে তোমার কোন একটা জিনিস হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো ভরবেগের সংরক্ষণ সূত্র এটা তোমাদের 9, 10 ছিল। যে কোনো ব্যবস্থার উপরে যদি তোমার বাহ্যিক বল নিট বল শূন্য হয় তাহলে এই ব্যবস্থার মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ছিল তোমাদের 9, 10? জি স্যার ছিল। জি আচ্ছা, স্যার। সময় ছিল শেষ স্যার। হয়ে গেছে, এখনই মনে হয় কেটে যাবে। তো যতক্ষণ হয় আমি একটু পড়াই। যে কোনো ব্যবস্থার মোট ভরবেগ শূন্য, এর অর্থ হলো যে ওই ব্যবস্থার সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ কি থাকে, সমান থাকে। আমরা যতদূর সময় পাই পড়াই, না হলে আমরা আগামী দিনে পড়াবো। ওকে। আচ্ছা, এখন দেখো এখানে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ দেখানো হচ্ছে। 1 আর 2 নং বস্তু এখানে পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো 1 নং বস্তু 2 এর উপরে যে বল প্রয়োগ করবে এটাকে যদি আমরা ক্রিয়া বল বলি, সেটাকে আমরা নামকরণ করলাম F2। তাহলে 2 নং বস্তু 1 এর উপরে কি বল প্রয়োগ করবে, প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, সেটাকে আমরা নামকরণ করলাম F1। তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি? তৃতীয় সূত্র থেকে লিখতে পারি F1 = -F2, কেননা ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীত। তাহলে একটা প্লাস হলে আরেকটা কি হবে, মাইনাস। আচ্ছা, এবারে এইটা কোত্থেকে লেখা হলো বলো তো? প্রথম বস্তুটার ক্ষেত্রে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। সমানুপাতিকটা দেওয়া হয়নি, কেননা সমানুপাতিক k এর মানটা 1